তো লাস্ট ডেতে আমরা ক্লাসে এনট্রপির ডিটেলসটা নিয়ে ডিসকাস করেছিলাম, কিন্তু এনট্রপি কিছুটা পার্ট বাকি আছে। আমরা বলেছিলাম যে এনট্রপি মিনস দ্য ডিসঅর্ডারনেস অর দ্য র্যান্ডামনেস ইন দ্য সিস্টেম। এখানে আমরা এনট্রপি কিছু ডেফিনেশন পড়ব, যেখানে এনট্রপি নিয়ে বলেছে যে এনট্রপি অফ ফিউশন মানে কি, যে এনট্রপি চেঞ্জ টু ফিউজ ওয়ান মোল অফ আ সলিড ইনটু লিকুইড at a constant temperature is called the entropy of fusion. এটাকে ডিফাইন করা এরকমভাবে যে ডেল এস অফ ফিউশন ইকুয়ালস টু ডেল এইচ অফ ফিউশন, মানে এনথ্যালপি চেঞ্জ ইন ফিউশন বাই টি। সেটা বেসিক ফর্মুলা অফ এনট্রপি থেকেই আসছে। যেমন ধর আমরা জানি, ফর এক্সাম্পল অফ ওয়াটার টেম্পারেচার তো হবে 273 কেলভিন অর 0 ডিগ্রি সেলসিয়াস। সিমিলারলি এনথ্যালপি অফ এখানে এস হবে না, এইচ হবে না, এটা এস হবে। ডেল এস অফ ভেপোরাইজেশন হবে কি, ডেল এইচ অফ ভেপোরাইজেশন বাই টি। একটু মিনিট, জাস্ট মিনিট, এটা চেঞ্জ করে দিচ্ছি। এটা ডেল এস হবে, এটা ডেল এস হবে, এটাও ডেল এস হবে। Del S of entropy of change in vaporization equals to del H of vaporization by T boiling point, and del S of sublimation equals to del H of sublimation by T sublimation. Always মাথায় রাখবে, boiling point temperature is greater than the melting point temperature, even the sublimation temperature থেকে melting point temperature বেশি হবে, and এর ইউনিট সবসময় জুল পার কেলভিন পার মোল হবে। সো এই বেসিক ডেফিনেশন, এই ফর্মুলাগুলো কেন লাগে, অনেক সময় জিজ্ঞেস করে টেম্পারেচার, টেম্পারেচারে এত হিট চেঞ্জ করতে কতটা এন্ট্রপি চেঞ্জ হবে, তখন জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই বোর্ডে এই সমস্ত নিউমেরিক্যালসগুলো আসে। ফর রিয়াকশান যদি আমাকে বলে যে এন্ট্রপি চেঞ্জ কত, তখন আমাদের ওই রিয়াকশানের রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল স্ট্যান্ডার্ড এন্ট্রপি বলে দেওয়া থাকবে। তো স্ট্যান্ডার্ড এন্ট্রপি যদি গিভেন থাকে, তাহলে আমরা কী করবো, এন্ট্রপি চেঞ্জ ফর দ্য রিয়াকশান সবসময় হবে কি, সামেশন অফ এন্ট্রপি অফ দ্য প্রোডাক্ট মাইনাস সামেশন অফ দ্য এন্ট্রপি অফ দ্য রিয়াক্ট্যান্ট। তো এরকমভাবে তার কোএফিশিয়েন্টগুলোর সাথে মাল্টিপ্লাই করে করতে হবে। আমরা এনথ্যালপির কেসেও এরকম করেছিলাম, যে সি ইন্টু এস জিড অফ সি, ডি ইন্টু এস জিড অফ ডি, মাইনাস এ ইন্টু এস জিড অফ এ, প্লাস বি ইন্টু এস জিড অফ বি। So we know that from the previous class that the del S equals to NCV ln T2 by T1 plus NR ln V2 by V1. এবার এটা দুটো ডিফারেন্ট কন্ডিশন যদি একটু অ্যাপ্লাই করি, যেমন ধরো এটা হচ্ছে আইসোথার্মাল প্লাট, এটা হচ্ছে আইসোকোরিক প্লাট। আইসোথার্মাল প্লাট মানে যখন টেম্পারেচার কনস্ট্যান্ট, তখন তার মানে এই T2 by T1 কি হয়ে যাবে, 0 হয়ে যাবে, সেম হয়ে যাবে log 1। আর একই রকমভাবে এখানে যদি ধরো আইসোকোরিক হয়, তাহলে ভলিউম পার্টটা 0 হবে, তো ওইটা T2 by T1 শুধু এই পার্টটা থেকে যাবে। তো তোমাকে কোয়েশ্চেন দেখে বুঝতে হবে যে কী চাইছে। আমরা কিছু নিউমেরিক্যালসও করবো, তাতে আমাদের আইডিয়াটা ক্লিয়ার হবে। বাট মাথায় রাখতে হবে, এন্ট্রপি চেঞ্জ হোয়েন উই মিন দ্যাট মিনস দ্য চেঞ্জ ইন দ্য এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স। এবার ইউনিভার্সের এন্ট্রপি চেঞ্জ মানে কি, সিস্টেম প্লাস সারাউন্ডিংসের এন্ট্রপি চেঞ্জ। তো আমরা যদি এইভাবে ভাবি যে কোনটা রিভার্সেবল প্রসেসে সিস্টেমের এন্ট্রপি ফর দ্য আইসোথার্মাল কেসে কত হচ্ছে, এনআর এলএন ভি টু আই ভি ওয়ান। তো সারাউন্ডিংসের এন্ট্রপি হবে মাইনাস অফ ডেলেস সিস্টেম। তাই ডেলেস প্লাস সিস্টেম প্লাস ডেলেস সারাউন্ডিংস ইকুয়ালস টু 0 ধরে নেব। মানে ফর এনি রিভার্সেবল প্রসেস সবসময় ডেলেস ইউনিভার্স সবসময় কী হবে, ইকুয়ালস টু 0 হবে। সিমিলারলি রিভার্সেবল আইসোকোরিক প্রসেসেও আমরা এইভাবে সিস্টেম এন্ট্রপি ঠিক বের করবো, কিন্তু সারাউন্ডিংসের ক্ষেত্রে সিস্টেমকে নেগেটিভ করেই অ্যান্সারটা বের করে দিতে পারবো। বাট এখানে একটা কথা আসছে, যদি ধরো অ্যাডিয়াবেটিক প্রসেস হয়, অ্যাডিয়াবেটিক প্রসেস আমরা তো জানি কিউ ইকুয়ালস টু 0, তাহলে আমরা বলতে পারি কি, ডেলেস সিস্টেম ইকুয়ালস টু এনসিবি এলএন T2 by T1 প্লাস এনআর এলএন V2 by V1। এবার সিভির জায়গায় আর বাই গামা মাইনাস 1 লিখতে পারি, তো এনআর দিয়ে ডিভাইড করে দিলাম, তাহলে এলএন T2 by T1টা এটা পাওয়ারে যখন আসলো 1 বাই গামা মাইনাস 1টাকে আমি গামা মাইনাস 1টাকে তুমি 1 মাইনাস গামা লিখতে পারি, প্লাস এলএন V2 by V1। এবার এটাকে ফাংশনটাকে এলএন টি 1 মাইনাস গামা ইন্টু ভি ইকোয়ালস টু এলএন 1 ধরলাম, তার টি টু দি পাওয়ার 1 মাইনাস গামা ইকোয়ালস টু ইন্টু ভি ইকোয়ালস টু কনস্ট্যান্ট। গামা আমরা আগে পড়েছি থার্মোডাইনামিক্সে, যেটা কি সিপি বাই সিভি রেশিও। তো ফর অ্যাডিয়াবেটিক রিভার্সেবল প্রসেসে তুমি এটা ইকুয়ালস টু 0 ধরে এটা তুমি ডিরাইভ করতে পারো, বাট ইরিভার্সেবল প্রসেস ইট ক্যান নট ডিরাইভ, ইট ক্যান বি ইকুয়ালস টু 0। তো এটা করা যায় না, তার কারণ ইরিভার্সেবল প্রসেসে ডেলেস ইউনিভার্স যে সবসময় ইকুয়ালস টু 0 হবে, দ্যাট ইজ নট এ ফ্যাক্টর। কারণ আমরা ধরে নিচ্ছি যে ধরো কোনো সিস্টেমের এন্ট্রপি চেঞ্জ যতটা হচ্ছে, সারাউন্ডিংসে ততটাই উল্টো দিকে হচ্ছে। মানে কিন্তু বেসিক্যালি দেখো, তুমি এনথ্যালপি চেঞ্জ হিসেবে যদি ভাবো যে সিস্টেমে একটা এনথ্যালপি চেঞ্জ হয়, ধরো জলকে তুমি গরম করছো, তাতে যে হিট চেঞ্জ হচ্ছে সেটা সারাউন্ডিংসে গেলেও কতটা হিট বাড়াতে পারছে, কারণ সারাউন্ডিংস ইজ এ ভেরি হিউজ এরিয়া না, এটা ইউনিভার্সের থেকে সামান্য একটা বিকারকে মাইনাস করলে যতটা এরিয়া থাকে।
তো সেটাকে ক্যালকুলেট করা খুব মুশকিল, কতটা হিট চেঞ্জ হচ্ছে, তাই আমাদের এই সমস্ত নেগলিজেন্স ধরতে হয়। তো ডেলেস আমরা এমনি ইন্ডিভিজুয়াল জানলাম যে ডেলেস যদি কোনো সিস্টেমের বাড়ে তাহলে সেটা স্পন্টেনিয়াস প্রসেস হবে, যদি কমে তাহলে নন স্পন্টেনিয়াস, আর ইকুয়ালস টু 0 হলে সেটা রিভার্সেবল। But when it come from adiabatic, we have to think some negligence as with respect to surrounding is vast area, যেটা আমি একটু আগে বললাম। এবার এই এন্ট্রপির রেসপেক্টে আমরা দুটো ল আনতে পারি। একটা হচ্ছে সেকেন্ড লয়ের একটা রিপিটেশন উইথ রেসপেক্ট টু এন্ট্রপি, সেটা হচ্ছে ফর এ স্পন্টেনিয়াস প্রসেস এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স ইজ ইনক্রিজিং, মানে যাই স্পন্টেনিয়াস প্রসেস হচ্ছে এন্ট্রপি অফ দ্য ইউনিভার্স কী হচ্ছে, বাড়ছে। আরেকটা স্পেসিফিক্যালি থার্ড ল আছে থার্মোডাইনামিক্সের, সেটা বলছে রিগার্ডিং যে অ্যাট 0 কেলভিন অর -273 সেলসিয়াস দ্য এন্ট্রপি চেঞ্জ ফর এন পারফেক্ট ক্রিস্টালাইজ সাবস্টেন্স ইজ 0। এটা পারফেক্ট ক্রিস্টালাইজ সাবস্টেন্স 0 কেলভিন একদম পারফেক্ট অ্যাটমের পজিশনে থাকে, তার ফলে তার কোনো এন্ট্রপি চেঞ্জ বা স্পন্টেনিটি থাকে না, তাই এটাকে 0 ধরা হয়। তো এই দুটো আমাদের এন্ট্রপিকে ডিফাইন করার জন্য দুটো ল আমাদের প্রেডিক্ট করতে হয়, সবাই লগুলো জিজ্ঞেস করে, একটু মাথায় রাখতে হবে, লগুলো মুখস্থ রাখতে হবে। এরপর যেটা আসছে গিভস ফ্রি এনার্জি। গিভস ফ্রি এনার্জি কী বলছে, ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ইউজফুল ওয়ার্ক দ্যাট ক্যান বি অবটেন ফ্রম আ সিস্টেম অ্যাট আ কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তো এই গিভস ফ্রি এনার্জি কী করে ডিরাইভ করা যায়, ইউজফুল ওয়ার্ক বলেছে। তো আমরা ফার্স্ট ল থেকে কী জেনেছি, ডেলি ইকুয়ালস টু কিউ প্লাস ডাব্লু। এবার ডাব্লুর মধ্যে দুটো জিনিস হয়, একটা ডাব্লু ইউজফুল আর ডাব্লু নন ইউজফুল। এবার নন ইউজফুল বলতে গেলে আমরা পিভি ওয়ার্ক ডানটাকে বুঝি। তো আমি কিউর জায়গায় টি ডেল এস লিখে দিতে পারি, কারণ ডেল এস ইকুয়ালস টু কিউ বাই টি, তাহলে কিউর জায়গায় টি ডেল এস লিখতেই পারি। সো ডেল ইকুয়ালস টু টি ডেল এস প্লাস ডাব্লু ইউজফুল, আর ডাব্লু নন ইউজফুলটাকে মাইনাস পি ডেল ভি লিখতে পারি। এবার পি ডেল ভিটাকে লেফট সাইডে নিয়ে গেলাম, আর আমরা জানি যে এইচ ইকুয়ালস টু ই প্লাস পিভি, তাহলে ডেল এইচ ইকুয়ালস টু ডেল ই প্লাস পি ডেল ভি অ্যাট কনস্ট্যান্ট প্রেশার। তো ওইটাকে আমি ওর জায়গায় সাবস্টিটিউট করে দিলাম, তাহলে ডাব্লু ইউজফুলের ভ্যালু কী পেলাম, ডেল এইচ মাইনাস টি ডেল এস। সো দ্যাট ইজ দ্য গিভস ইকুয়েশন, কারণ ডাব্লু ইউজফুল ইজ ইকুইভ্যালেন্ট টু ডেল জি। এবার এই ডেল জির ভ্যালুটা কী হবে সেটাই কিন্তু স্পন্টেনিটির অ্যানাদার ক্রাইটেরিয়া। এবার ডেল জি ফ্যাক্টরটা দরকার তখনই হলো যখন আমরা ডেল এস দিয়ে পুরোপুরি কোনো একটা সিস্টেমের, কোনো একটা প্রসেসের বা কোনো একটা ইকুয়েশনের স্পন্টেনিটিকে পুরোপুরি এক্সপ্লেন করতে পারলাম না, তো ডেল জিটা দরকার হলো। তো ডেল জি কী বলছে, যদি ডেল জি কোনো একটা প্রসেসের জন্য গ্রেটার দেন 0 হয়, মানে পজিটিভ হয়, তাহলে সেই প্রসেসটা নন স্পন্টেনিয়াস। যদি ইকুয়ালস টু 0 হয় তাহলে সেই প্রসেসটা ইকুইলিব্রিয়ামে আছে, আর বা রিভার্সেবলে আছে। আর ডেল জি যদি লেস দেন 0 হয় তাহলে সে স্পন্টেনিয়াস প্রসেসে আছে। এবার এই রিলেটেড যদি আমি মানে ব্যাপারটা আনি যে কীভাবে আসতে পারে, আমরা এর আগে জেনেছি যে যদি এন্ডোথার্মিক প্রসেস হয় ডেল এইচ পজিটিভ হয়। এবার ধরে নিলাম ডেল এসটাও পজিটিভ, তাহলে কী হচ্ছে, যদি টি ডেল এস মানে টি ইন্টু ডিএলএসের প্রোডাক্টটা ডেল এইচের থেকে বেশি হয় তবেই কিন্তু ডেল জিটা নেগেটিভ হতে পসিবল। কম হলে কিন্তু পজিটিভ হতো, মানে নন স্পন্টেনিয়াস হতো। বা অন দ্য আদার হ্যান্ড, যদি আমি ধরি ডেল এইচটা নেগেটিভ অলরেডি আছে, মানে এক্সোথার্মিক প্রসেস, আর ডেল এসটা পজিটিভ আছে, তাহলে এইটা নেগেটিভ প্লাস এইটা পজিটিভ ইন্টু নেগেটিভ, তার মানেও নেগেটিভ হলো হোলটা, তাহলে ডেল জিটা সেই ক্ষেত্রে নেগেটিভ হবে। তাহলে এই কেসে সবসময় স্পন্টেনিটিটা থাকছে। তো এরকম কিছু রিলেশন আমাদের জানতে হবে। আচ্ছা, আরও কিছু রিলেশন আছে, যেমন ধরো যেহেতু আমরা ডেল জি ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম ধরলাম, তো আমি একটা রিলেশন আছে ইট ইজ কল ডেল জি ইকুয়ালস টু ডেল জি জিরো প্লাস আর টি এল এন কিউ। সেই ডেল জি জিরোটা কোথা থেকে পাবো, কোনো একটা রিয়াকশানের জন্য স্ট্যান্ডার্ড গিভস ফ্রি এনার্জি চেঞ্জ, ওই এন্ট্রপির মতো প্রত্যেকটা রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্টের যদি গিভস ফ্রি এনার্জি দেওয়া থাকে, তাই টোটাল গিভস ফ্রি এনার্জি অফ দ্য প্রোডাক্ট মাইনাস রিয়াক্ট্যান্ট করলে ইকুয়েশনে গিভস ফ্রি এনার্জি চেঞ্জটা পাবো একটা স্ট্যান্ডার্ড স্টেট। স্ট্যান্ডার্ড রুল জন্যই এখানে একটা 0 দেওয়া হয়েছে মাথা। তো আমরা ওখান থেকে রিলেশন পাই ডেল জি ইকুয়ালস টু ডেল জি জিরো প্লাস আর টি এল এন কিউ। এটা আমরা ডিটেলসে এক্সপ্লেন করবো হচ্ছে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারে। তো ডেল জি ইকুয়ালস টু ডেল জি জিরো প্লাস আর টি এল এন কিউ। কিউ মিনস রিয়াকশান কোশেন্ট, মানে কোনো একটা রিয়াকশান কতটা যে কোনো ইনস্ট্যান্টে কতটা কনভার্ট হয়ে যায় প্রোডাক্ট। এবার যদি ইকুইলিব্রিয়ামে থাকে তাহলে কিউটা কী হয়ে যাবে, ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে ইকুয়াল হয়ে যায়। তার মানে সেই ক্ষেত্রে ইকুইলিব্রিয়াম থাকলে ডেল জিটা কী হয়, 0 হয়। তাহলে আমি ডেল জিটাকে 0 যদি বসিয়ে দিই, তাহলে ডেল জি জিরো ইকুয়ালস টু কী হচ্ছে, মাইনাস আর টি এল এন কিউ, মানে কিউর জায়গায় বা কে বসালে আর টি এল এন কে। তো এই রেসপেক্টে আমরা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটাকেও বের করতে পারব। তো এইগুলো সবই হলো গিভস ইকুয়েশনের রেসপেক্টে। আরেকটা আছে যেটা জয়েন্টে আসে, সেটা হচ্ছে গিভস হেলমোলটজ ইকুয়েশন। সেটা তুমি এইভাবে ভাবতে পারো যে ডিজি ইকুয়ালস টু ভিডিপি মাইনাস এসডিটি। সেটাও কিন্তু এই বেসিক এই ফর্মুলা থেকেই ডিরাইভ হয়।
তো আমরা মোটামুটি থার্মোডাইনামিক্সের যে লজিক্যাল পার্টটা বা থিওরিটিক্যাল অ্যাসপেক্টসগুলো সেগুলো আমরা বলে দিয়েছি, ফর্মুলাসও বলে দিয়েছি। এরপরে আমি ভিডিওটাতে কিছু নিউমেরিক্যালস আপলোড করে দেবো। তো দ্যাটস এন্ড অফ আওয়ার থার্মোডাইনামিক্স পার্ট। তো এটা একটু দেখে নেবে।